নমস্কার, জি24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। জনগণমনতে আজ যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। এক, রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই দুই ভাইয়ের নাম উঠে আসা শুধু নয়, ইডি ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তারপর গ্রেফতার। কিন্তু কেন? যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কোটি কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছিল এবং তারই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার যোগাযোগের কথা উঠে আসার অপর দিকে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, ক্লাবে অনুদান আবারও করবে রাজ্য সরকার। কিন্তু প্রথমেই যে প্রসঙ্গ তুলে ধরছিলাম, অর্থাৎ দুই ভাই যাদের ঘিরে সন্দেহ দানা বাঁধছে ক্রমশ, কোটি কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। কিভাবে দেখাবো। গম দুর্নীতির তদন্ত করতে গিয়ে তদন্তকারী অফিসারদের হাতে এসেছিল শুধুমাত্র গম নয়, ধান নিয়েও, ধানের সহায়ক মূল্য নিয়েও ব্যাপক দুর্নীতির তথ্য, এবং জি24 ঘন্টায় প্রথম সেই খবর আমরা তুলে ধরেছিলাম। রহস্যের নাম রেশন দুর্নীতি, তাতে দুই রহস্যময় চরিত্র, মুকুল ও বিদেশ। কেই মুকুল, কেই বা বিদেশ? যাদের ঘিরে এত রহস্য বাড়ছে। ইডির দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসাধীন থাকাকালীন যে চিঠি উদ্ধার হয়েছিল তাতে পাওয়া যায় মুকুলের নাম। তাদের আরও দাবি, চিঠিতে বলা হয়েছিল মুকুলকে 10 লক্ষ টাকা করে সুদ জমা করতে হবে কোম্পানির অ্যাকাউন্টে। চিঠির সূত্র ধরে রহস্যের তদন্তে নামে ইডি। তাদের দাবি, এরপরই হাতে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। শান্তনু ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি সিএ, তার অফিসে তল্লাশি চালানো হয় এবং সেই অফিসে তল্লাশির সময় তার কম্পিউটার থেকে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স পাওয়া যায় এবং সেখানেই তারা দুটো ফোল্ডার পান, যে দুটো ফোল্ডারে একটার নাম ছিল মুকুলদা, যেটা আনিসুরের ডাকনাম, আর একটার নাম ছিল বিদেশ, যেটা এই আলিফ নূরের ডাকনাম। তদন্তকারী অফিসারদের যেটা দাবি, যে জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা পার করা এবং তার সঙ্গে সঙ্গে এই যে ধান, অর্থাৎ সরকার যে ধান কৃষকদের থেকে সেই সরকারি ধান সহায়ক মূল্যের টাকা 45 কোটি টাকা এই আনিসুর ভাইরা তারা হাতিয়েছিল। আবার ঘুরপথে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পৌঁছে গিয়েছিল, এমনটাই তদন্তকারী অফিসারদের দাবি। আল নীলুর ও আলিফ নূরকে গ্রেফতারের পর তাদের নিয়ে এইসব তথ্য আদালতেও তুলে ধরেছে ইডি। কিভাবে হতো টাকা পাচার, সেই কৌশলও সামনে এনেছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের ধাঁচে ভুয়ো কৃষকদের দেখিয়ে আনিসুর ও তার ভাই আলিফ নূর সরকারি খাতের 45 কোটি টাকা হাতিয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যে ধানের সহকারী মূল্যের 45 কোটি টাকা হাতানো হয় বলে দাবি ইডির। পরে সেই বিপুল টাকা আনিসুর ও আলিফ নূর পাচার করে দেয় জ্যোতিপ্রিয়র 3টি সংস্থার অ্যাকাউন্টে। বাকিবুর রহমানের ভাগ্নের সূত্রে এদের যে বিভিন্ন রাইস মিল, সেই রাইস মিলে ফেক চাষি তৈরি করে রাইস মিলগুলোতে লক্ষ লক্ষ কৃষক নাকি ধান জমা দিয়েছিল, ধান বিক্রি করেছিল, এবং সেই রেশন দুর্নীতি, যে রেশন দুর্নীতির চেহারা হচ্ছে এখন ইডির প্রাথমিক হিসাবে 10,000 কোটি টাকা, তাতে এদের কথা পাওয়া গেছে। একটা তদন্ত চলছে। এবার সূত্র বলে বিভিন্ন ধরনের খবর আসছে বা কোথাও কোথাও এজেন্সির তরফ থেকে কিছু কিছু কথা বলা হচ্ছে। এজেন্সি যা বলবে সেটাই ধ্রুব সত্য, এটা মনে করার কোনো কারণ নেই। কনসার্ন যারা অভিযুক্ত তারা বা তাদের আইনজীবীদের কথাও শুনতে হবে। জ্যোতিপ্রিয় জেলা উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা আনিসুর ওরফে বিদেশ ও আলিফ নূর ওরফে মুকুল। আবার তারা বাকিবুর রহমানের আত্মীয় বটে। দেগঙ্গা তৃণমূল নেতা আনিসুর, আবার তার দাদা আলিফ নূর পেশায় চালকল মালিক। এর আগে তল্লাশিতে পাওয়া নথির সূত্র ধরে দুজনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা, কিন্তু উত্তরে অসঙ্গতি মেলায় 13 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়। এর পাশাপাশি ইডির আতশকাচের তলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী আব্দুল বারিক বিশ্বাসের ভূমিকাও। ক্যামেরায় অরিন্দম, নবীনের সঙ্গে তথাগত নান্টু ও পিয়ালি। রিপোর্ট, জি24 ঘন্টা। আর এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। সঙ্গে রয়েছেন বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ, রয়েছেন আমাদের সঙ্গে অনুপ চট্টোপাধ্যায়, প্রাক্তন ইডি কর্তা, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শম্পা সেন। প্রথমে অনুপবাবুর কাছে আসবো। অনুপবাবু, এক তো 45 কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে, এবং তারই সঙ্গে আর একটা প্রশ্ন উঠছে যে এই তদন্তের গতি প্রকৃতি বা দ্রুততার জায়গায় মূলত সময়টা এখন কেন বাছা হলো? অনুপবাবু, দেখুন, সময় এখন কেন বাছা হলো, এখানে কোনো বাছাবাছির কোনো ব্যাপার নেই। ব্যাপারগুলো এরকম হয়, তদন্ত যখন চলতে থাকে, তদন্ত চলতে চলতে বিভিন্ন মানুষজন, বিভিন্ন অ্যাকিউজড, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়। তাদের ওখান থেকে এর আগে যে সমস্ত জায়গাতে, যেমন আপনি বললেন এই যে বাকিবুর রহমান কি জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার যারা অ্যাসোসিয়েট,
তাদের কাছ থেকে যে সমস্ত রেকর্ড আমরা সিজ করেছি সেগুলোকে অ্যানালাইজ করা হয়, বিভিন্ন মোবাইল এবং অন্যান্য যে সমস্ত ডিজিটাল ইনস্ট্রুমেন্ট আছে সেইগুলোতে দেখা যায়, দেখে কার সাথে কার কানেকশন, কার সাথে কার আপনার যোগাযোগ, কার সাথে কার অ্যাকাউন্টের সঙ্গে কার অ্যাকাউন্টে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয়েছে, এগুলো সমস্ত কিছু নির্ভর করে সিজ ডকুমেন্টস বা রেকর্ডসের উপর। এবার সেই রেকর্ডসগুলো দেখে যখন কোনো ট্রানজাকশানের রসিদ পাওয়া যায়, হদিশ পাওয়া যায়, যখন কোনো লেনদেনের হদিশ পাওয়া যায়, তখন কনফ্রন্ট করা হয় কনসার্নড ব্যক্তিবিশেষকে যে আপনি বলুন এবার কি, এই যে আপনি আলিফ নূর বা আনিসুরের কথা বলছেন ইত্যাদি, এদের যে সমস্ত ট্রানজাকশন বা এদের যে সমস্ত লেনদেন বা এদের যে সমস্ত বিবৃতি সেগুলো অলরেডি রেকর্ড করা হয়েছে। প্রথমে ওটা আপনার প্রিলিমিনারি স্টেজে একটা নাম পাওয়া গেল, তার এগেনস্টে কোনো অ্যাকাউন্ট পাওয়া গেল, তখন তাদেরকে কনফ্রন্ট করতে হয়, এটা কি আপনি বলুন, ওটা কি আপনি বলুন, এটা এই অ্যাকাউন্টটা কিসের, এই ফান্ডটা কোত্থেকে এলো, আপনি কি করতেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, তখনই ব্যাপারগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে আর কি। তো এইভাবেই তদন্ত এগিয়ে যখন দেখা যায় যে এর সাথে বিয়ের কানেকশন রয়েছে, বিয়ের সাথে সির কানেকশন হয়েছে, সময় বাছাবাছির প্রশ্ন নেই, তখন ইমিডিয়েটলি এ থেকে বিতে যায়, বি থেকে সিতে যায়, সি থেকে ডিতে যায়, এইভাবেই আপনার যে কোনো ইনভেস্টিগেশন আস্তে আস্তে চলতে থাকে এবং সেই অনুযায়ী আপনার তদন্তের কাজও বাড়ে। তারপর সাবসিকুয়েন্টলি তাকে চার্জশিট দেওয়া হয়, সে যদি দোষী হয় তাকে অ্যাকিউজড করে কমপ্লেন ফাইল করা হয়। কাজে এই যে আপনি কথাটা বললেন যে এটা বিশেষ সময়, এখনো বিশেষ সময়ের কোনো ব্যাপার না, সময়টা কোনো ফ্যাক্টর না। আমি যে মুহূর্তেই পাবো, যে মুহূর্তে আজকে যদি আমি এক্ষুনি একটা কোনো ইনফরমেশন পাই যে এদের আরও কোনো হাইড আউট আছে, এদের আরও কোনো জায়গাতে আপনার কোনো ডকুমেন্ট বা অন্যান্য কোনো জিনিস লুকোনো আছে, তো ইমিডিয়েটলি আপনার সেখানেই করতে হবে। সেখানে সকাল কি সন্ধে কি সোমবার কি বৃহস্পতিবার দেখার কোনো অবকাশ নেই। ঠিক এই জায়গাতে আরো বেশ কিছু তথ্য অনুভব আমি জাস্ট জানিয়ে রাখি। ইতিমধ্যে যে প্রতিবেদন আমরা তুলে ধরলাম, ইডি যেটা দাবি করছে ভুয়ো কৃষক দেখিয়ে 45 কোটি টাকা হাতিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যে, যেটা ইতিমধ্যে দাবি করা হচ্ছে ইডির তরফ থেকে ধানের সহকারী মূল্যে 45 কোটি টাকা হাতানো হয়, এমনটা ইডির দাবি করা হচ্ছে। এই টাকাই পরে পাচার করে দেয় জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি সংস্থার অ্যাকাউন্টে বলে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। সম্পাদি ঠিক এখানেই প্রশ্ন, এই এত কোটি মানে এত টাকা সাইফন করে দেয়া হলো, সরিয়ে দেয়া হলো, একটা বড় চক্র পুরো বিষয়ে জড়িত, কেউ কিছু জানতে পারলো না, কোথাও কি প্রশ্ন উঠছে না? হ্যাঁ শিলাদিত্য, এটা সব থেকে আমার সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন, আমার মতন এমন কোটি কোটি নাগরিকের প্রশ্ন যে ভারতবর্ষে এখন যে স্ট্রাকচারে চলে এসেছে সমস্তটাই কিন্তু একটা আতশ কাচের নিচে। আমরা আমাদের আধার কার্ড থেকে শুরু করে সমস্ত তথ্যই কিন্তু আমাদের সরকারের কাছে জমা থাকার কথা। এরকম একটা অবস্থায় যে তদন্ত বছরের পর বছর চলছে, সে যে তদন্তে যারা যুক্ত তাদের কয়েকজন জেলে রয়েছেন, তারা এক সময়কার প্রবল প্রতাপশালী নেতা, শাসক দলের নেতা এবং মন্ত্রী, তারাও জেলে রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কেন ইডি সিবিআই এর এতদিন লেগে যাচ্ছে গোটা তদন্ত শেষ করতে, শিক্ষা দুর্নীতির মতন রেশন দুর্নীতির ক্ষেত্রেও, সেটা কিন্তু সাধারণ নাগরিকদের মনে একটা প্রশ্ন। একটা ভোটের পর আরেকটা ভোট চলে যাচ্ছে কিন্তু তারা কোনো উত্তর পাচ্ছে না। দেখুন, তদন্তগুলো কিন্তু ট্যাক্স পেয়ারদের টাকায় হচ্ছে, তদন্তের শেষে তারা কি পাবে সেটাও কিন্তু তাদের জানার কথা। এবং বিদেশে যে টাকা চলে যাচ্ছে, গরু পাচার থেকে শুরু করে রেশন দুর্নীতির টাকা, এবং যেভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে টাকা ছড়িয়ে পড়েছে, সেখানে ভারতবর্ষের অর্থনীতির হাল কোথায় দাঁড়ায়, সেটা কিসের জন্য? এই গোটাটায় যে একটা সেন্ট্রালাইজড মনিটরিং সিস্টেম থাকলে কেন তাদের নজর এড়িয়ে হচ্ছে, এই প্রশ্ন তো উঠবে। এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অবধি, যেটা এখানে হাইকোর্টের তত্ত্বাবধানে, হাইকোর্টের নির্দেশে যে তদন্ত চলছে, যেখানে কোর্ট বারবার ভর্ৎসনা করছেন, কোর্ট বারবার নির্দেশ দিচ্ছেন যে কিভাবে তদন্ত হওয়া উচিত বা কি পথে তদন্ত এগোচ্ছে, এই সম্পর্কে বারবার সতর্ক করছেন মাননীয় বিচারপতিরা, মাননীয় হাইকোর্ট। সেখানে কেন তদন্তে এত ঢিলেঢালা ভাব? এবং মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে তদন্তটা কিন্তু আর শেষ পর্যন্ত, ওই যে উপেন বিশ্বাস একটা জালের কথা বলছিলেন, তিনি সিবিআই অফিসার ছিলেন এককালের, অত বড় কর্তা ছিলেন, তিনি এই গোটা
সিস্টেমটার মধ্যে থেকে বলেছিলেন যে একটা মক্ষীরানী কোথাও রয়েছে, একটা মাকড়সার জালের কথা বলছিলেন, সেই জালটা কি শেষ পর্যন্ত আমাদের সাধারণ নাগরিকদের চোখের সামনে উদ্ঘাটিত হবে? সম্পাদি, এটা একটা ঠিক এই বড় প্রশ্ন। সম্পাদি প্লিজ আসবো। বিমল দা আমাদের সঙ্গে রয়েছেন, বিমল সংগনদ একটু বিমলদার কাছে আসবো। সম্পাদি প্লিজ একটু সঙ্গে থাকুন। বিমলদা, এক তো পর পর ধীরে ধীরে জাল গোটানো, ধীরে ধীরে পুরো বিষয় এগিয়ে চলা, ইডি এখনো পর্যন্ত যা দাবি করেছে তার ভিত্তিতে তদন্ত যে পথে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোথাও কি প্রশ্ন উঠছে যে কোথাও একটা দেরি, কোথাও একটা গড়িমসির জায়গা এবং কিং পিনের জায়গা, আরো বেশি পরিমাণে ধরার জায়গাটায় কোথাও একটা গড়িমসিকে? না, প্রথমে দেখো শিলাদিত্য, আমি আমার নিজের পজিশনটা ক্লিয়ার করি। আমরা চাই যে ইডি এবং সিবিআই এই দুর্নীতির মাথা থেকে পা সবকটাকে ধরে জেলে পুরুক এবং দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা ওদের দেওয়া হোক, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। এই প্রশ্নটা বারবার আসে যে কেন এত দেরি হচ্ছে। আমি ইডি সিবিআইয়ের মুখপাত্র নই, কেন দেরি হচ্ছে সেই উত্তরটা ওরা ভালো দিতে পারবেন। ওরা আমাকে এখানে পাঠাননি, আমাকে আমার দল পাঠিয়েছে এখানে। কিন্তু তারপরেও কতগুলো কথা বলি এখানে। আমাদের এখানে বহু ক্ষেত্রে হচ্ছে, এখানে আমার পাশে একজন এই বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি বসে আছেন, উনি আরও ভালো বলতে পারবেন যে আমাদের এখানে মাঝে মাঝে আমার মনে হয় যে আমরা ইডি সিবিআইকে নামিয়ে দিচ্ছি দৌড়ো, আমরা পেছনে হাত পা বেঁধে রেখে দিচ্ছি মাঝে মাঝে। এখানে একদিকে একটা অত্যন্ত হস্টাইল রাজ্য সরকার, যারা কিছুতেই চাইছে না তদন্ত হোক, যারা নানা রকম বাধা যতটা সৃষ্টি করার সেই সৃষ্টি ওরা করে চলেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে অদ্ভুতভাবে এই লোকগুলো সুপ্রিম কোর্টে গিয়ে কিভাবে সুবিধে পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে। আমি আইনজীবী নই, আমিও বলতে পারবো না। মাঝে মাঝে আমার মনেও প্রশ্ন হয় যে তাহলে কি কোথাও কিছু সমস্যাটা অনেক জায়গায়। দেখো, এদের হাতে টাকা প্রচুর। এই একটা কথা আগে বলা হয়েছিল যে কি করেছে বালু, একদিন বলেছিলেন না দলের সর্বোচ্চ নেত্রী, বালু কি কি করেছে তার তো উদাহরণ পাওয়া যাচ্ছে এখন। তার তো একেবারে খুব সাধারণ বিষয় হচ্ছে এই একবার বাকিবুর, তারপরে এলো আনিসুর, তারপরে আলিফ, এদের সঙ্গে আবার জড়িয়ে গেছে বারিক বিশ্বাস, এরা মিলে কত কোটি টাকা করেছে কেউ জানে না। এই যে এখন বললে 45 কোটি টাকা, এটা তৃণমূলের যে স্ট্যান্ডার্ড চুরি সে তুলনায় খুব কম। তৃণমূলের এক একটা স্ট্যান্ডার্ড চোর 100 কোটি দিয়ে শুরু করে, এখানে 2-3 মিলে মাত্র 45 কোটি। এরা তৃণমূল হওয়ার যোগ্য কিনা তৃণমূলের লোকজন প্রশ্ন করতে পারে যে আমরা 100 কোটি দিয়ে শুরু করলাম, কোথাকার কোন হুগলির এক নেতা স্থানীয় স্তরে চাকরি চুরি করতে গিয়ে সে 500 কোটি কামিয়ে নিল, এরা মাত্র 45-এ থেমে গেলেন। ও স্ট্যান্ডার্ড তৃণমূলের চুরির মধ্যেও ঠিক আসছে না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই দুর্নীতিটা শুধু মাল্টি ডাইমেনশনাল দুর্নীতি নয়, এই দুর্নীতির কত লেয়ার আছে নোবডি নোজ, কত লোক ইনভলভ আছে নোবডি নোজ। এর মাথায় কোন কোন জায়গায় কোন কোন লোকগুলোর হাত আছে, তার মাত্র 2টো জেলে আছে, আরো বহু লোকগুলোকে জেলে ঢোকাতে হবে। ফলে সব মিলিয়ে গোটা পশ্চিম বাংলা যদি আমি বলি যে একেবারে দুর্নীতিতে মুড়ে ফেলা হয়েছে, খুব ইচ্ছে করে এই কাজটা করা হয়েছে, আমি কি খুব ভুল বলবো? আর তারপর এই একটা ধাপার মাঠে সিবিআইকে নামিয়ে দিয়েছি আমরা, পেছনে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি, বিভিন্ন সময় বেঁধে রাখা হচ্ছে, তারা যখনই এগোচ্ছে তাকে বেঁধে টেনে আনা হচ্ছে। ফলে সব মিলিয়ে তাদের অত্যন্ত সমস্যার মধ্যে কাজ করতে হচ্ছে। কিন্তু আবার আমি বলি, একটা লাইনই শেষ করি, আমি ইডি সিবিআই এর মুখপাত্র হয়ে আসিনি। আমিও চাই, বহুবার আমরাও কেন্দ্রীয় সরকারের কাছে প্রচন্ড ক্ষোভ জানিয়েছি যে ইডি সিবিআই কে আরো অ্যাক্টিভ করুন, দ্রুত যাতে আরো দ্রুত করুন, যাতে দ্রুত আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে ইডির তরফ থেকে অনেকগুলো দাবি করা হয়েছে পুরো বিষয়ে, ভুয়ো কৃষক দেখিয়ে 45 কোটি টাকা হাতিয়ে নেওয়া ইত্যাদি। এক তো এই টাকা, ভরি ভরি টাকার বিষয়ে, তার উৎস সন্ধানে ইতিমধ্যেই ইডি নেমেছে, তদন্ত করছে। কোথাও কি মনে হচ্ছে এই সময়টা কেন এক? দ্বিতীয়ত, কোথাও কি তদন্তে গড়িমসি কি? দেখো, এই সময়টা কেন এক, এখন ব্যাপারটা হচ্ছে কি, যখন ভোটের আগে কোনো তদন্ত হয়, কোনো গ্রেপ্তারি হয়, তখন তৃণমূল বলে ভোটের ঠিক আগে কেন, আবার এখন ভোটের ঠিক পরে হচ্ছে। এখনও যদি তৃণমূলের সময় নিয়ে আপত্তি থাকে, তাহলে তৃণমূলই ঠিক করে দিক যে ওদেরকে কখন ধরা যাবে আর কখন ধরা যাবে না। তবে আমি একটা কথা বলছি, দেখো, এটা ঘটনা যে রেশনে দুর্নীতি হয়েছে, রেশন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তাতে ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। আমাদের রাজ্যের তো পুলিশ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নন। তুমি জানো যে নদিয়াতে এই রেশন দুর্নীতি নিয়ে 2018 এফআইআর হওয়ার পর, প্রথম এফআইআরটা কলকাতার ভবানীপুর থানায় হয়েছিল, তারপর আরও বিভিন্ন জায়গায় হয়েছিল, নদিয়ায় 3টে এফআইআর হওয়ার পরে যে কুইন্টাল রেশনের চালের বস্তা পুলিশ বাজেয়াপ্ত করেছিল, তুমি চিন্তা করতে পারো হিলাদিত্য, চুরি যাওয়া সেই চালকে বাজেয়াপ্ত করার পরে পুলিশ সেগুলোকে স্টোলেন গুডস হিসেবে না দেখিয়ে ওগুলোকে হচ্ছে আনক্লেমড প্রপার্টি, আনক্লেমড গুড হিসেবে দেখালো। দেখিয়ে যেটা হলো,
ওই জিনিসগুলো যারা চুরি করেছিল তাদের ধরা পড়ার কোনো রকম সম্ভাবনাকে একেবারে সমূলে বিনষ্ট করে দিল। এবার আমি বলছি পুলিশ মন্ত্রী তো জ্যোতিপ্রিয় মল্লিক নন, তাহলে এই চুরির কাজটাকে আড়াল করার দায়িত্বটা কি একমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক সামলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় সামলাননি, যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী। আমি দেখো, জ্যোতিপ্রিয় মল্লিক তুমি খুব ভালো করে জানবে, সুব্রত মুখার্জি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একমাত্র নেতা যিনি টানা 10 বছর একটা দপ্তরের মন্ত্রী থেকেছেন। এই যে রেশনের দুর্নীতির অভিযোগ এত বছর ধরে চলে আসছে, কিন্তু সবাইকে পাল্টাচ্ছেন উনি, কিন্তু একটা লোককে বসিয়ে রেখে দিয়েছেন। এটা এমনি এমনি হয়? তবে তুমি যেটা সময় লাগা না লাগা, আমি আস্তে আস্তে সম্পাদের কথা শুনছিলাম, আমি বিমল স্যারের কথাও শুনছিলাম। দেখো, একটা তদন্ত দুটো তদন্তে কোনো পরিণতি পাওয়া যায় না, কি দেরি হয় আমরা বুঝলাম। সেই সারদা 2014 সালে সারদা থেকে শুরু করে রোজভ্যালি থেকে শুরু করে পরবর্তীকালে প্রশ্নটা তুলেছি, কোথাও কি গড়িমসি? ঠিক, এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি তোমার সাথে একমত হয়েই বলছি। সারদা, রোজভ্যালি, নারদা হলো না, তার তোমার চাকরি চুরির মীমাংসা হলো না, বালি চুরির মীমাংসা হলো না, গরু পাচারের মীমাংসা হলো না, রেশনের মীমাংসা হলো না, এমনকি তোমার 2021-এর বিজেপির লোকেরাই মামলা করে ওদের কর্মীরা খুন হলো 21-এর বিধানসভা ভোটের পরে, পোস্টপোল ভায়োলেন্স নিয়ে সিবিআই তদন্ত, তার কোনো মীমাংসা হলো না। আমি বলছি 10টার মধ্যে 5টা হলো না, আমি বুঝলাম। 10টার মধ্যে 2টো হলো, 8টা হলো না, আমি তাও বুঝলাম। 10টার মধ্যে একটাও হলো না। এইটা কি এমনি এমনি হয়? আজকে বিমল স্যার যতই বলুন না কেন যে পেছন থেকে টেনে ধরা হচ্ছে, ইডিকে ধাপার মাঠের মাঝখানে নামিয়ে দেওয়া হয়েছে, আমরা জানি জাস্টিস অমৃতা সিনহা অবাক হয়ে গেলেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির খাতিয়ান ইডিকে জমা দিতে বললেন। ইডি জমা দিল, অমৃতা সিনহা অবাক হয়ে জিজ্ঞেস করছেন, অভিষেক ব্যানার্জির যে নিজের সম্পত্তি নিজে ডিক্লেয়ার করেছে নিজের ইলেকশন এফিডেভিটে, আপনারা সেই কটা পর্যন্ত আমার কাছে এনে সাবমিট করেননি? তার বাইরে কিছু থাকলে সাবমিট করা না করা তো পরের কথা। আজকে উনি বিজেপিরই নেতা, কদিন আগে অবধি যাচ্ছিলেন অভিজিৎ গাঙ্গুলি নিজের এজলাসে বসে বলেছেন যে সিবিআই প্রকৃত অপরাধীদেরকে আড়াল করছে, এরকম হলে দরকার হলে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো। এটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, বিজেপির নেতা অভিজিৎ গাঙ্গুলি হওয়ার আগে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি নিজের এজলাসে বসে বলেছেন। সুতরাং ব্যাপারটা এত সহজ নয় যে ওদেরকে ছেড়ে রাখা হয়েছে, ধাপার মাঠে পেছন থেকে টেনে ধরা হয়েছে। নাহলে কি কারণ থাকতে পারে বলো তো শুভ্র, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের যে প্রপার্টি জমা দিচ্ছে সেইটা ইডি জমা দিচ্ছেন? এবং আমি শেষ একটা তোমাদের ইনফরমেশন দিচ্ছি, তোমরা অনেকে জানো, ভাবতে অবাক লাগে। অমৃতা সিনহা যখন ইডির একজন অফিসারকে, তোমাদের মনে থাকবে, ওই তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন, তখন ওনার সেই নির্দেশের বিরুদ্ধে ইডি কোনো অ্যাপিল করার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পক্ষ থেকে অ্যাপিল করা হলো যে না উনি তো ভালোই তদন্ত করছেন, ওনাকে সরানোর কি দরকার। মানে এইটা হচ্ছে তদন্তের চেহারা। ইডির অফিসারকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছেন, বা ওনার পছন্দের অফিসার দিয়ে তদন্ত করানো হচ্ছে। মানে যিনি তদন্ত করছেন তার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত খুশি চলে যাচ্ছেন। অনুবাবু, ঠিক এই জায়গাতে এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি যেখানে দাঁড়িয়ে রয়েছে, কোথাও কি মনে হয় যে ধীরে ধীরে কিংপিনের জায়গায় এগিয়ে যাওয়ার চেষ্টা, নাকি এখনো অনেকটা বাকি রয়েছে বলে মনে হয় আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে? দেখুন, সবার আগে বলি যে আমাদের গতি প্রকৃতি, গড়িমসি, অমুক তমুক, এই সমস্ত প্রশ্নগুলো খুব ফ্রিকুয়েন্টলি আমরা শুনে আসছি। কতগুলো যে প্র্যাকটিক্যাল যে প্রবলেম যেগুলো অফিসারদের ফেস করতে হয়, প্রথম হচ্ছে আপনার আমাদের অফিসার্স, নাম্বার অফ অফিসার্সের লিমিটেশন আছে। সেই তুলনায় প্রপোর্শনেটলি যত আপনার কেস রেজিস্ট্রেশন হচ্ছে, যত বেশি সিরিয়াস এবং গ্রেভ যেগুলো তৈরি হচ্ছে, গ্র্যাভিটি অফ দ্য কেসেস যেখানে ইত্যাদি বাড়ছে, সেখানে অনেক বেশি অ্যাটেনশন দিতে হচ্ছে। থার্ডলি, আপনারা একটা জিনিস প্রত্যেকের সামনে দেখেছেন, আমি স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলেছি যে একজন পলিটিক্যাল যারা আপনার লোকজন এর মধ্যে যাদেরকে আমরা ডেকেছি বা যাদেরকে আমরা অ্যাকিউজড করেছি বা ইত্যাদি, সিম্পল একটা স্টেটমেন্ট রেকর্ড করতে, একটা সামান ইস্যু করার সঙ্গে সঙ্গে একজনকে 10টা 12টা করে সামান, এমনও এক্সাম্পল আছে আপনার। আমি বীরভূমের এক্সাম্পল দেবো, আমি অন্যান্য জায়গার এক্সাম্পল দেবো। আজকে যাকেই সামন করা হোক, প্রথমে তিনি হাসপাতালে চলে যান, অথবা প্রথমে তিনি ইয়েতে চলে যান, একটা কোর্টে চলে যান। ডেসপারেটলি চেষ্টা করে দেওয়া হয় বিভিন্নভাবে, বিভিন্ন জায়গা থেকে আপনার বাধা দিতে। ইডির তো হাতে আইন রয়েছে সেই জায়গাগুলো রোখার, তদন্তের গতি প্রকৃতি সেই জায়গায় নিয়ে যাওয়ার, পুরো বিষয়টা সামলানো, তারা তো সেরকম ভাবেই দেখবেন। ডেফিনেটলি। আপনার অভিজ্ঞতা থেকে কি? আমার অভিজ্ঞতা থেকেই বলছি, এটা সমস্ত কিছু একটা ডেমোক্রেটিক প্রসেস আছে। এটা তো তালিবানি যে নয় যে কোনো আমার কাছে পাওয়ার আছে বলে আমি ঝাঁপিয়ে পড়লাম আপনার কাছে, আপনার ঘাড় ধরে তুলে নিয়ে এলাম, সবাই বলছে কান টানলে মাথা আসছে, টানা হচ্ছে। আর হচ্ছে সাক্ষ্য প্রমাণ যদি এস্টাবলিশ না করা হয়, কোর্ট সঙ্গে সঙ্গে ওই সমস্ত চার্জশিটগুলো ছুঁড়ে ফেলে দেবে। ঠিক আছে? আর আপনারা এই যে কথা বলছেন যে এইগুলো শেষ হচ্ছে না কেন, সারদা থেকে আরম্ভ করে অন্যান্য, এখন একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আজকে এডুকেশন স্ক্যামে
যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি যারা সেক্রেটারি এবং অন্যান্য অনেক জিনিস আছে, আজকে 1 থেকে 1.5 বছর হলো সিবিআইকে আপনার অ্যাপ্রুভাল দেওয়া হলো না। কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে। তারা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি হলে তাদেরকে সেক্রেটারি অথবা সেই গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের যতক্ষণ না স্যাংশন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত চার্জশিট কোর্ট কগনিজেন্স নিতে পারে না। মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে যেহেতু তদন্ত চলছে, সেই জায়গায় তো দ্রুত হস্তক্ষেপ এবং মীমাংসা তো মানুষ জানতে চায় বা দেখতে চায়, এটাও তো ঠিক। আপনার মীমাংসা হবে, মীমাংসাটা করে কে? প্রথম কথা হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে, মীমাংসা ডিপার্টমেন্টের কাজ হচ্ছে, ইডি সিবিআইয়ের কাজ হচ্ছে আপনার তদন্ত করে চার্জশিট ফাইল করা, ঠিক আছে? এইবার আপনি বলছেন তাকে সাজা দেওয়া এবং তার কাছে গিয়ে সেই প্রসেসটা কিন্তু মহামান্য আদালতের, কিন্তু মহামান্য আদালতের আজকে এই যে সারদার কেস তুললেন 10 বছর 12 বছর ইত্যাদি, আমরা যে সমস্ত চার্জশিটগুলো ফাইল করেছে ইডি বা সিবিআই, যে সমস্ত চার্জশিট ফাইল করেছে প্রত্যেকটা চার্জশিটই তো আপনার পড়ে আছে। এক একজনের 300 400 500 আমার উইটনেস আছে, এক একজনকে করে এক্সামিন করা হচ্ছে, একটা উইটনেসকে 10 বার করে ইত্যাদি পাঠানো হচ্ছে। এই যে আমাদের জুডিশিয়াল সিস্টেম, এই যে আমাদের সিস্টেম, এই সিস্টেমের বাইরে আমি উঠে যে আপনার কারো গলা চেপে ধরে নিয়ে আসতে পারি না। নিশ্চয়ই প্রত্যাশা থাকবে সেই জায়গায় যে মূলত গতি প্রকৃতি কোন দিকে যায় সেটা যাতে অতি দ্রুত আমাদের সামনে উঠে আসে বা দর্শকদের সামনে। বসুন্ধরা গোস্বামী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন। বসুন্ধরা, ঠিক এই জায়গাতেই যে প্রশ্নটা হচ্ছে, 45 কোটি টাকা সাইফন হয়ে যাওয়া, কেউ কিছু জানতো না এটা কি করে হতে পারে, এবং পরবর্তীকালে যখন জ্যোতিপ্রিয় মল্লিকের নাম চলে এলো তখন তার সঙ্গে এই যে এতগুলো নাম চলে আসছে, যেখান থেকে দেখা যাচ্ছে তারই 3টি সংস্থার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, কোথাও কি মনে হচ্ছে না পুরো জায়গাটা আগে থাকতে পূর্ব পরিকল্পিত ছিল? না, পূর্ব পরিকল্পিত হবে কেন? যদি সেরকম ধারণা থাকতো যে এরকম কিছু হচ্ছে তাহলে তো তার ব্যবস্থা হতো। যখন জানা গেছে তখন তদন্ত হবে, তারপর দেখুন ব্যাপারটা কোন দিকে যায়। এবং সরকার পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে, সমস্ত জায়গা থেকে তদন্তে সমস্ত রকম সাহায্য করার কথা বলা হয়েছে এবং সাহায্য থাকবেও, কোথাও কোনো বাধা সৃষ্টি করা হবে না। তো কিছু অন্যায় করলে, কিছু তছরূপ করলে সত্যিই তার জবাব দিতে হবে। বাধা সৃষ্টির কথা আসছে কেন? না, কোনো তো আপনাদের ধারণা হয়তো যে হয়তো বাধা সৃষ্টি করা যাবে, আমরা তো ধারণা বা প্রসঙ্গ উত্থাপনই করি না কি, বাধা সৃষ্টির কথা আসছে কেন? তদন্ত তার মতো চলবে, কিন্তু সেখানে যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, প্রাক্তন মন্ত্রী, সেই জায়গাতেই পর এই প্রসঙ্গগুলো তো চলে আসে যে কোথাও যোগাযোগের বিষয় এবং তারই সঙ্গে এই কানেকশন। এতগুলো টাকা ইতিমধ্যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 45 কোটি টাকা এই দুই ভাই পুরো বিষয় করেছে। কিরকম ভাবে? ইডি সূত্রে যেটা বলা হচ্ছে, ভুয়ো কৃষক দেখিয়ে 45 কোটি টাকা হাতিয়েছিল এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যে ধানের সহকারী মূল্যে 45 কোটি টাকা হাতানো হয়। এই টাকা পরে পাচার করে দেয় জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি সংস্থার অ্যাকাউন্টে। সেই জন্যই তো প্রশ্ন বসুন্ধরা। না, সেজন্যই বলছি, দেখুন এই ধরনের কোনো ফিনান্সিয়াল ক্রাইমে বা ফিনান্সিয়াল কোনো অফেন্ডারদেরকে যেভাবে জেরা করার কথা বলা আছে, যেভাবে ডিজিটাল ব্লুপ্রিন্ট ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে যেভাবে তদন্ত করার কথা বলা হয়েছে সেটাকে সেভাবেই এগোতে দিন। এইখানে বসে এক্ষুনি তার করে দেবেন না, শুনানি করে দেবেন না। আমি কতগুলো কথা বলছি, আমি ওনার কথাগুলো শুনছিলাম, ওনার নিশ্চয়ই ওনার একটা অভিজ্ঞতা থেকে কথাগুলো বলেছেন, কিন্তু আমি একটা জিনিস আমার কাছে পরিষ্কার হলো না, যেটা অমৃতা সেনের উদাহরণ আমি আগে দিলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এফিডেভিটে যে সম্পত্তি দাখিল করেছেন ইডি যখন জমা দিচ্ছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়ির ঠিকানায় গত 2 বছর ধরে ইডি সমনের চিঠি পাঠাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রপার্টি জমা দেওয়ার সময় সেই বাড়িটাকে পর্যন্ত দেখাচ্ছে না। এর পেছনে কোন পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতা এবং সুপ্রিম কোর্টের সময় নেওয়া দায়ী হতে পারে আমার মাথায় ঢুকলো না। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, এখন যে কথাগুলো এখন আসছে, অভিষেক যে সরকার থেকে জানলে ব্যবস্থা নিত ইত্যাদি ইত্যাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দাখিল করা ইলেকশন এফিডেভিট, এখানে আমাদের কোনো তদন্ত করে বার করে আনার কোনো ব্যাপার নেই। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি, সরি মার্জনা করুন, জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের দাখিল করা ইলেকশন এফিডেভিট অনুযায়ী 2011 যখন উনি ভোটে দাঁড়াচ্ছেন তখন মন্ত্রী হননি, তখন ওনার সম্পত্তি হচ্ছে 80 লাখ টাকা। 2021 যখন উনি ভোটে দাঁড়াচ্ছেন 10 বছর মন্ত্রীগিরি করার পরে, তখন ওনার সম্পত্তির পরিমাণ 6 কোটি 28 লাখ টাকা ওনার নিজের দাখিল করা এফিডেভিট। তারপরে তার মধ্যে সব চুরির ইন্টারেস্টগুলো ধরা নেই, এটা একদম দেখানো এবার আমি বলছি, বামফ্রন্ট সরকারের আমলেও তো বহু লোক মন্ত্রী থেকেছেন বছরের পর বছর। যে কোনো একজন মন্ত্রী, আমি শিলাদিত্য তোমাকে বলছি, বা যে কেউ, আমাদের কোনো বিরোধী দলের পক্ষ থেকেও, বামফ্রন্ট সরকারের সময় মন্ত্রী ছিলেন, মন্ত্রী হওয়ার আগে তার কত সম্পত্তি ছিল আর মন্ত্রী থাকার শেষ করার পরে তার কত সম্পত্তি হলো, একটা উদাহরণ এরকম দেখানো হোক তো বামফ্রন্টের একজন মন্ত্রীর। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। এবং দেখো, একটা জিনিস ভেবে দেখার জন্য অনুরোধ করছি, এই মুহূর্তে আমাদের রাজ্যের 2জন মন্ত্রী জেল খাটছেন। কোন 2জন মন্ত্রী? একজন পেটের খাবারের মন্ত্রী, একজন
পরের প্রজন্মের শিক্ষার মন্ত্রী, পড়াশোনার মন্ত্রী। মানে একজন প্রান্তিক মানুষের সরকারের কাছ থেকে বা একটা রাষ্ট্রের কাছ থেকে যে সবচেয়ে বেসিক যে দুটো জায়গায় রাষ্ট্রের মুখের দিকে তাকিয়ে থাকে, যে আমার পেটের খাবার এবং সন্তানের শিক্ষা, সেই দুটোর সঙ্গে কত বড় তঞ্চকতা হয়েছে এই সরকারের আমলে। এক লাইনে উত্তর বসুন্ধরা, কেউ কিছু জানতেন, ইতিমধ্যে 17 প্রশ্ন তুলেছেন। না, এই মিডিয়াতে বসে ট্রায়াল করবেন না, কে কি জানতো কি জানতো না। ইডির তো এই মুহূর্তে তো পুরো বিষয় একেবারে সকলের সামনে তদন্ত চলছে। যারা তাদের বিরুদ্ধে তো ইডির তদন্ত চলছে, ইডির তো প্রোব চলছে। যদি তাদের হলফনামার ভেতরে এতখানি ডিসক্রিপেন্সি থাকতো এবং সেটা যদি এতখানি কোয়েশ্চেনেবল থাকতো, তাহলে পরে ইডি সিবিআই দিয়ে কি করে? ইডি সিবিআই দিয়ে শুধুমাত্র হ্যারাস করে, সেখানে কিছু করতে পারতো তো। তথ্যগুলো তো একটু উল্টো কথা বলছে, যে কিভাবে এই সরকার আগাপাশতলা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এবং দুর্নীতিকে জড়িয়ে দিচ্ছে, যার জন্যই একজন মন্ত্রী মলয় ঘটককে 12 বার ডাকার পরে উনি ভয়ের চোটে যান না সিবিআই দপ্তরে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে সমস্ত সরকারি অফিসারদের যাতে আদালতে তোলা যায় তার জন্য বারবার রিকোয়েস্ট করা হয়েছে পারমিশন দিতে, এই সরকার পারমিশন দেয়নি। এগুলো আদালত সমন করলে তো যেতে বাধ্য, আদালতে আনা যায়নি এবং সরকারও পারমিশন দেয়নি। তাদের বিরুদ্ধে সরকারের আদালতে যেতে হয়েছে, যে সরকার পারমিশন দিচ্ছে না, আদালতে যেতে হয়েছে। স্যাংশন না, তদন্ত ইনভেস্টিগেশনের স্যাংশন কোনটা বলছেন? তাদের আদালতে ডাকার জন্য তাদের ইনভেস্টিগেশন করতে গেলেও পারমিশন লাগবে, আদালতে রাখতে গেলেও পারমিশন লাগবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মূলত এই মুহূর্তে তদন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে সেদিকে যেমন আমাদের নজর থাকবে, আর তার পাশাপাশি মূলত কাদের নামই বা উঠে আসছে, কিংপিনের খোঁজ শুধু নয়, কত টাকারই বা তছরূপ হয়েছে, এই পুরো বিষয়ে সামনে আসুক, প্রত্যেকেই চাইছে, আমাদেরও নজর থাকবে। জনগণমনতে নেব একটা বিরতি, আর বিরতির পর যে বিষয় নিয়ে আলোচনায় ফেরত আসবো, ক্লাব অনুদান, সঙ্গে থাকুন। বিরতির পর এবার জনগণমনতে যেদিকে আমরা নজর রাখবো, আবারও কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে রাজ্যের ক্লাবগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নবান্নের তরফ থেকে 15,000 টাকা করে দেওয়া হতে পারে। প্রথমেই সেদিকে নজর রাখবো। শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। পুজো কমিটিগুলির জন্য সদ্য অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 75% ছাড় বিদ্যুতের বিলেও। এর কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই 16ই আগস্ট খেলা হবে দিবস উপলক্ষে ফের অনুদানের ঘোষণা রাজ্যের। গত বছর ঘোষণা করা হয়েছিল ক্লাবগুলিকে আর অনুদান দেওয়া হবে না, কিন্তু এবছর ঠিক হয়েছে ফের ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে। ক্লাবগুলিকে 15,000 টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অনুমোদিত ক্লাবগুলিকেই এই অনুদান দেওয়া হবে। 16ই আগস্ট খেলা হবে দিবস উপলক্ষে অনুদান দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। 2012 সাল থেকে ক্লাবগুলিকে 2 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। পরে 3 বছর ক্লাব পিছু 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 2016 সাল থেকে ক্লাবগুলিকে অনুদান দেওয়া বন্ধ রেখেছিল রাজ্য সরকার। পুজো কমিটি পিছু 85,000 টাকা। 43,000 কমিটিকে অনুদান দিতে খরচ হবে মোট 365 কোটি 50 লক্ষ টাকা। তার সঙ্গে যোগ হচ্ছে ক্লাবকে দেওয়া অনুদানও। আর এ নিয়েই শাসক দল তৃণমূলকে বিধে ময়দানে নেমেছে বিজেপি। মেলা খেলা উৎসবেরই সরকার, বাঙালি সচেতন, বাঙালি আস্তে আস্তে বুঝতে পারছে, বাঙালি ভাতাও নেবে, ভোটও দেবে বিজেপিকে, এবং তার জন্যই 26-এর প্রস্তুতি শুরু হয়েছে। যারা বিজেপির নেতাদের বাড়ির লোক, যেমন দিলীপ ঘোষের পরিবার, দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী সার্ভিস পেয়ে মুগ্ধ, তাহলে দিলীপ বাবুর পরিবার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, প্রার্থীদের ভোট দেন। ফলে বিজেপি যে নেতারা বড় বড় ডায়লগ মারছে, তাদের বাড়ির লোকও তৃণমূল কংগ্রেসের পরিষেবা পায় এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে মোট 50,000 ক্লাব রয়েছে, তার মধ্যে অনুমোদিত ক্লাবগুলির অ্যাকাউন্টে পৌঁছবে অনুদানের টাকা। ক্যামেরা কমল জানার সঙ্গে সুতপা সেন, জি 24 ঘন্টা। এ নিয়ে আমরা আলোচনা করবো আমাদের অতিথিদের সঙ্গে। বিমলদা, আবারও ক্লাব অনুদান 15,000 টাকা করে অনুমোদিত ক্লাবগুলিকে দেওয়া হবে, কিভাবে দেখছেন? একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এখন একটা বড় সময় কাটাচ্ছি টেলিভিশনের সামনে দেখতে, অলিম্পিক দেখতে। ইতিমধ্যে ভারত 3টে ব্রোঞ্জ পেয়েছে এবং এমন খেলাতে যেখানে খুব একটা ব্রোঞ্জ পায় না কখনো, অন্যান্য পায় না, পুরস্কার পায় না। হরিয়ানা থেকে গেছে, মহারাষ্ট্র থেকে গেছে, বাংলা থেকে কোথায় গেছে?
দেখেছো কাউকে ভারতকে রিপ্রেজেন্ট করছে? শোনা যাচ্ছে এই কেন টাকাটা দেওয়া হচ্ছে, কোয়ালিটি বাড়বে, আগে কোয়ান্টিটি তো আসুক। পরিকাঠামোগত পরিকাঠামোগত উন্নতি 15,000 টাকায় হবে, দিলে কোয়ান্টিটি হবে, খেলা হবে, তারপরে নাকি ওই খেলা হতে হতে কোয়ালিটি বাড়বে, তারপর অলিম্পিকে গিয়ে আমরা আশা করব একদিন বাংলার কেউ গিয়ে একটা সোনা পেয়ে যাবে, এইটুকু আশা করা যায়। আসলে অ্যাবসলিউটলি সবাই জানে, এই যে বললাম নির্বাচনে জিতলে যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে যায়। নির্বাচনে জিতে 15,000 টাকা করে একটু অনুদান দেওয়া হলো, পরের নির্বাচনের দিকে তাকিয়ে যে আগামী নির্বাচনগুলো বাপু হয়ে আমাদের একটু দেখো। আমার কথা, ক্লাবকে তুমি অনুদান দিলে দাও, কোনো আপত্তি নেই। যে লোকগুলো চাকরির জন্য বসে আছে 5.5 লক্ষ পোস্টগুলো অ্যাবলিশ করলে কেন? পুলিশে লোক নেই কেন? সব জায়গায় 5,000 6,000 টাকা করে সিভিক নিয়োগ করছো কেন? স্কুলগুলো প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের নন টিচিং পোস্ট ফাঁকা হয়ে যাচ্ছে, সেগুলোতে নিয়োগ হয় না কেন? এই প্রশ্ন যদি করা হয় তাহলে তো উত্তর চাই। উত্তর কোথায় আছে? এই যে অনেকে বলে আমরা নাকি লক্ষ্মীর ভান্ডারের বিরোধী, আমরা কোথাও বলিনি আমরা লক্ষ্মীর ভান্ডারের বিরোধী, আমরা তো বেশি টাকা দেবো বলেছি, কিন্তু আমরা কোথাও বলবো না এটা যে আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি ওখানে কালভার্টটা বানাবো না, ওখানে একটা ব্রিজ বানাবো না, যেটা এই রাজ্যে শোনা যায়। অন্য রাজ্যেও তো লক্ষ্মীর ভান্ডারের মতো বা ওদের অনেক পুরনো প্রকল্প আছে, আসামেও রয়েছে অরুণোদয় যোজনা, সেখানে ব্রিজ বানাতে টাকা দেয় না সরকার, পশ্চিমবাংলায় দেয় না, কারণ এখানে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, এখানে ক্লাবকে টাকা দেওয়া হয়। আমাদের আপত্তি এই জায়গাটায়। পশ্চিমবাংলা খেলাধুলোয় গত 10 বছরে যেভাবে পিছিয়ে গেছে, আমি জানি না আগামী দিনে পশ্চিমবাংলা আদৌ মানে এশিয়ান গেমসেও এরপর আমাদের কোনো প্রতিনিধি থাকবে কিনা আমার সন্দেহ দেখা দিচ্ছে। অলিম্পিক তো ছেড়েই দিলাম, অলিম্পিকে হয়তো 2-1 সাপোর্ট করতে যাবে, পতাকা নিয়ে হয়তো লাফাবে ওখানে গিয়ে, এমনিতে লাভঝাপ করতে যাবে বলে আমার অন্তত মনে হয় না। আসলে পুরোটাই দাঁড়িয়ে গেছে এই দুর্নীতিগ্রস্ত একটা সিস্টেমের মধ্যে। সবকিছু ক্ষমতা, দুর্নীতি, তাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। এই চক্র ভাঙতে না পারলে পশ্চিমবাংলা এরকমই থাকবে। আমার কোথাও কোনো, অন্তত এই সরকার থাকা অবধি কোনো আশা আমি দেখতে পাচ্ছি। সম্পাদি, পরিকাঠামোর দিকের উন্নয়নের জন্য খেলাধুলোর 15,000 টাকা করে অনুমোদিত ক্লাবগুলির অনুদানের জন্য নবান্ন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন। কিভাবে দেখছেন? 2012 সালে 2 লাখ, তারপরের 3 বছর 1 লাখ করে দেওয়া হয়েছিল, গত বছরই বন্ধের কথা জানানো হয়েছিল। দেখুন, অনুদান দিতে পারলে সরকার খুব ভালো, যদি সরকারের অর্থনীতি সেই জায়গায় দাঁড়িয়ে থাকে। কিন্তু মাত্র কিছুদিন আগেই একটি গভর্নমেন্ট অর্ডার বেরোচ্ছে যেখানে নিয়োগ করার ক্ষেত্রে ক্রমশ কমে যাচ্ছে। গোপালিকার অর্ডার ছিল, তিনি তার সই করা মিস্টার গোপালিকা তার সচিব, তিনি লিখে মানে তার অর্ডারেই বলা ছিল যে এখানে নিয়োগের মতো পরিস্থিতি নেই। আমরা জানি বছরের পর বছর ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে, যারা চাকরি প্রার্থী তারা। আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রে রিক্রুটমেন্ট কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, প্রত্যেকটি পদ শূন্য সরকারি চাকরির ক্ষেত্রে। যেটা বিমলবাবু বললেন আমি তাকে সম্পূর্ণ সমর্থন করে বলছি, শূন্য। ডিএ দিতে পারে না সরকার, সেই নিয়ে এতদিন ধরে আন্দোলন চলছে এবং মানে ডিএ যারা চাইছেন তারা প্রায় মেনেই নিয়েছেন। এই জায়গায় যে ক্লাবগুলোর ক্ষেত্রে আসছে সেই ক্লাবগুলোতে কি সত্যি সত্যি খেলাধুলো হবে, নাকি কুকীর্তির যে নানান আঁকড়া হয়ে উঠছে ক্লাব, যেখানে আমরা খবর দেখছি যে সালিশি সভা বসছে একটার পর একটা ক্লাবে ডেকে এনে এলাকার মস্তানরা তৈরি করছে, যারা সেখানে সালিশি সভা বসাচ্ছে, বিচার সভা বসাচ্ছে রাজনৈতিক মদতে। এটাই চলতে থাকবে। টাকা দেওয়ার পর টাকাটা কিভাবে খরচ হলো সেটা কিন্তু সরকারকে বুঝে নিতে হয়। টাকাটা খরচেরও একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগে। সেই ক্ষেত্রে কি ক্লাবগুলোর ক্ষেত্রে কোনো কিছু চাওয়া হয় যে তারা কিভাবে সেটাকে খরচ করছে? নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর ইউসি সার্টিফিকেট তাদেরকে দিতে হয়, পরের বছর যদি তাদেরকে কোনো রকম গ্রান্ট দেওয়া হয় তার আগে কিন্তু ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। শিলাদিত্য এক লাইন জাস্ট আমি বলে নি আসবো, প্লিজ প্রত্যেকের কাছে আসতে হবে। সম্পাদক, হ্যাঁ বলুন। ইউসি দিতে হয়? হ্যাঁ অবশ্যই সেটা ইউসি দিতে হয়। সেক্ষেত্রে ক্লাবগুলো কিভাবে এখানে দিচ্ছে আমি জানি না, কিন্তু তার পাশাপাশি আমরা তার উন্নতির বদলে আমাদের যে বাস্তব অভিজ্ঞতা বা প্রতিদিন মিডিয়া থেকে পাওয়া যে অভিজ্ঞতা, মিডিয়া থেকে পাওয়া যে খবর, তার মাধ্যমে দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলাকায় বেশিরভাগ ক্লাব, সব ক্লাবই আমি বলবো না, বেশিরভাগ ক্লাবকে কিন্তু যুক্ত করা হচ্ছে, নানান রকম শাসক দলের কাজে ব্যবহার করা হচ্ছে এবং সবথেকে মারাত্মক তারা এলাকা শাসন করছে। তারা প্যারাসাইটের মতন
কিছু টাকা ভোগ করে এলাকা শাসন করছে, অর্থাৎ একটার পর একটা প্রজন্ম তাদের হাতে চাকরি, তাদের যোগ্যতা, তাদের শিক্ষা সেইটা না তুলে দিয়ে, যোগ্যতা অনুযায়ী তাদের যে চাকরি সেইটা না তুলে দিয়ে একটা সরকার যদি শুধুমাত্র ডোল পলিটিক্সের দিকে যায়, শুধুমাত্র এই ক্লায়েন্টেলিজমের কথা ভাবে, তাহলে সেই রাজ্যের অর্থনীতি যে কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। এখানে সম্পাদিক ক্লাব এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গার ক্ষেত্রে, সর্বত্র নয় বিভিন্ন জায়গার ক্ষেত্রে অনুশাসন এবং তারই সঙ্গে কিন্তু নানান রকম অভিযোগ করছেন। কেন আমরা জানার চেষ্টা করব। শতরূপের কাছে আসবো। জাস্ট শতরূপ, ইতিমধ্যে প্রতিবেদনের যে প্রসঙ্গটা তুলে ধরেছি এবং শুরু হলো মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন পুজো অনুদানের কথা বলে, তাতে জাস্ট সংখ্যাটা বলে দিই, পুজো অনুদানে 85,000 করে এবছর দেওয়া হবে 43,000 কমিটিকে। দেখো একটা কথা কি, যখন তুমি যে সঠিকভাবে বললে যে প্রথম যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবকে টাকা দেওয়ার এই প্রকল্পটা শুরু করেছিলেন, তখন পরিষ্কার বলেছিলেন যে এটা আমাদের রাজ্যের ক্রীড়া পরিকাঠামো ইত্যাদির উন্নয়নের জন্য। ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা যেটা সম্পাদি বললেন, তুমি বললে, আমার নিজেরও এটাকে নিয়ে সত্যি কথা বলতে কনফিউশন আছে। প্রথম যখন চালু করা হয়েছিল তখন আমি একেবারে নিশ্চিত কোনো ইউসি দেওয়ার কোনো ব্যাপার ছিল না। পরবর্তীকালে যদি প্রশ্ন বা সমালোচনার সামনে সেরকম কোনো ক্লজ অ্যাড করে থাকতে পারেন আমি জানি না, কিন্তু শুরুতে একদম একেবারেই ওটা ছিল না, হয়তো এখন থাকলেও থাকতে পারে। এবার কথাটা হচ্ছে যেটা এর আগেও আলোচনা হলো, সত্যি যে আমাদের রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নতি করার জন্য এই টাকা দেওয়া সহ এত কিছু হলো। তার ফলে কি হলো, গত 12-13 বছরে আমাদের বাংলার একমাত্র একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিদেশ থেকে আমাদের দেশে সোনা আনতে পেরেছেন, তিনি হচ্ছেন রুজিরা ব্যানার্জি। রুজিরা ব্যানার্জি ছাড়া কাউকে দেখলাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অনুপ্রেরণা পাওয়ার ফলে একটুখানি বিদেশ থেকে কয়েকটা সোনার মেডেল ফেডেল আনতে পারলেন আমাদের বাংলাতে। দ্বিতীয় কথা, আমি এখানে কুণাল ঘোষকে বলতে শুনছিলাম, উনি একজনে দিলীপ ঘোষের নাম করে বললেন যে এই টাকা বাড়ির লোক প্রকল্প পাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এখন কথাটা হচ্ছে, প্রকল্প যদি আমার বাড়ির লোকও পেয়ে থাকে, তোমার বাড়ির লোকও পেয়ে থাকে, প্রকল্পটা তো আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, যেখানে আমাদের ট্যাক্সের টাকাই আমাদের কাছে সরকার মারফত আসছে। তোমার তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ড থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইনের টাকা থেকে পাচ্ছি না। ঠিক যেমন প্রেসিডেন্সি জেলে বিকেলবেলা কুণাল ঘোষকে যে টিফিনটা দেওয়া হতো সেটা আমাদের রাজ্যের সরকারের টাকায় দেওয়া হতো, তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ড থেকে দেওয়া হতো না। অতএব তা বলে কি কুণাল ঘোষ সরকারের টাকায় টিফিন খেয়ে প্রিজন ভ্যানে ওটার সময় বলতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার টাকা রয়েছে? সুতরাং এর সাথে ওইটার কি সম্পর্ক আমি বুঝলাম না। আমার শেষ যে কথাটা সেটা হচ্ছে, দেখো প্রশ্নটা আজকে এখানে কত টাকা দেওয়া হবে টাকার অঙ্কের না, সেটা সম্পাদির একটা কথা আমার খুব সঠিক মনে হলো যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে এই যে রাজনীতিকরণ করার চেষ্টা, যে কদিন আগে আমরা দেখলাম একটা সালিশি সভায় বাঁশপেটা করা হচ্ছে বেলঘরিয়াতে, আরিয়াদহতে, সেটা কোথায়, একটা ক্লাবের মধ্যে তৃণমূলের সালিশি সভা বসেছে। এবং দেখো এটা খালি পাড়ার ছোটোখাটো ক্লাব কেন বলবো শিলাদিত্য, আমরা অমিত শাহ ছেলেকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করাই উচিত যে ও কেন বিসিসিআইর সেক্রেটারি হবে, কিন্তু বলো তো আজকে তুমি পশ্চিমবাংলায় তাকাও, মোহনবাগানের মাথায় কে বসে আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুল ব্যানার্জি। ইস্ট বেঙ্গল চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক, মঞ্চে তৃণমূলের নেতারা, ববি হাকিম থেকে শুরু করে নেতাগুলো। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাথায় কে বসে আছে? মমতা ব্যানার্জির এক ভাই। সুইমিং অ্যাসোসিয়েশনের মাথায় কে বসে আছে? মমতা ব্যানার্জির আর এক ভাই। তোমার ওখানে টেবিল টেনিসের মাথায় কে বসে আছে? মমতা ব্যানার্জির এক ভাই। এই যে পাড়ায় তুমি পশ্চিমবাংলায় প্রায় কোনো পুজো কমিটি এখন পাবে না যে পুজো কমিটি তৃণমূলের কোনো না কোনো কাউন্সিলর না চালাচ্ছে। সুতরাং এই যে সামাজিক পরিসর থাকছে না আমাদের, আমরা ভোটের লড়াই হেরে গিয়ে থাকতে পারি, কিন্তু তৃণমূল ছাড়া আর কারুর যে সমাজে কোনো ব্রিদিং স্পেস থাকবে না, সামাজিক পরিসর থাকবে না, এইটা কি একজন তৃণমূল সমর্থক হিসেবে আপনার ভালো লাগছে? এটা মানুষের কাছে আমাদের প্রশ্ন। বসুন্ধরা, ঠিক এই জায়গাতেই প্রশ্ন একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে পরপর কিন্তু অনেকগুলো বিষয় অভিযোগ এবং বারবার করে কিন্তু বিরোধীদের তরফ থেকে এই অভিযোগ উঠে আসছে। সেই জায়গা দাঁড়িয়ে অবশ্যই বসুন্ধরা কথা শুনবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বাহির সিমলা স্পোর্টিং ক্লাবের তরফ থেকে সদস্য বর্ণ বর্মন আলোচনায় অংশগ্রহণ করেছেন। বর্ণবাবু একটু সঙ্গে থাকুন, আপনার কাছে আসবো। বসুন্ধরা, কি বলবে? না, ক্লাবগুলোকে পয়সা দিলে পরে যে পরিকাঠামো তৈরি হয় না সেটা ভাবার কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রেই অনেক ধরনের পরিকাঠামো তৈরি হয়, এবং সবাই যে অলিম্পিক্সে চলে যাবে অথবা সবাই এশিয়ান গেমসে চলে যাবে, এতখানি স্কিল ডেভেলপ না করলেও আমাদের রাজ্যের ভেতরে যে সমস্ত খেলাধুলার মানে পরিবেশ আছে বা সেগুলোকে গড়ে তোলার জন্য সত্যিই তো টাকার পয়সার দরকার আছে। খেলাতে অলিম্পিক্সে যাবে কি যাবে না তার জন্য একটা বিরাট পরিকল্পনার প্রয়োজন হয়, বিরাট। সেটা ক্লাবকে 15,000 টাকা করে দিলে হয় না, সেটা ছেলে মেয়েকে পছন্দ করতে হয় যে কোন খেলার জন্য বা আইটেমের জন্য কাদের স্বাস্থ্য, তাদের চেহারা, তাদের ইন্টারেস্ট, তাদের ক্ষমতা। বসুন্ধরা, ভোট রাজনীতি ক্লাব রাজনীতির বিষয় নয় তো? না না, আপনারা ব্যাপারটাকে ওভাবে দেখছেন, কিন্তু পরিকাঠামো তৈরি হয় না, পরিকাঠামো তৈরি হয় না। এই 15,000 টাকাতে পরিকাঠামো তৈরি হবে না, এই আশঙ্কাটা ভুল, এটা ঠিক না। বহু খেলা হয় একটা ক্লাব স্তরে, বিভিন্ন প্রতিযোগিতামূলক একটা পরিবেশ হয় যেগুলো অনেক বেশি কি বলবো, অনেক বেশি হেলদি। সব ক্ষেত্রে
পয়সা নেই বলে সমস্ত দিককে এইভাবে শুকিয়ে ফেলাটা সেটাও একটা মানে অস্বাভাবিকতা। দৃষ্টিভঙ্গি না, প্লিজ প্লিজ প্লিজ, যারা 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 এই টাকাটা পাচ্ছে তাদের না, প্লিজ প্লিজ আমি আসবো। বর্ণবাবু আমাদের সঙ্গে রয়েছেন। বর্ণবাবু, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে নবান্নের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 15,000 টাকা করে অনুমোদিত ক্লাবগুলিকে দেওয়া হবে। কিভাবে দেখছেন ক্লাবের সদস্য হিসেবে? দেখুন, আমরা এই ব্যাপারটাকে সাদরে গ্রহণ করব, কারণ যেভাবে আমরা দেখছি পাড়ায় মাঠঘাট খালি হয়ে যাচ্ছে, ছেলেপুলেরা খেলতে পারে না, এবং ক্লাব কালচারের জন্য এটা খুব দরকার। এই টাকাটা দিয়ে আমরা হয়তো বিরাট কিছু করে ফেলতে পারবো না, কিন্তু একটা সপ্তাহান্তে উইকেন্ড একটা টুর্নামেন্ট ছোট করে হতে পারে পাড়ায়, সেখানে সবাই একসাথে হবে তো, এবং এই টাকা দিয়ে ধরুন ব্যাট বল কেনা হোক বা ব্যাডমিন্টন কেনা হোক, যে খেলাই হোক, সেই কেনার সেই যা সামগ্রী কেনা হতে পারে, সেই টাকাটা তাদের কাজে লাগবে। তো এটাকে একটা খুব ভালো পদক্ষেপ হিসেবেই আমরা দেখছি, ক্লাব কর্তৃপক্ষ পক্ষ থেকে আমরা একটা খুব ভালো পদক্ষেপ হিসেবেই দেখছি। বর্ণবাবু একটু সঙ্গে থাকুন, আমরা আলোচনায় আসবো, আপনার সঙ্গে কথা বলবো। শতরূপ আটকেছিল। দেখো, একটা কথা হচ্ছে কি, আজকে 15,000 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সবাই জানি টাকাটা দেওয়া শুরু হয়েছিল 1 লাখ থেকে, মাঝখানে ওটা 2 লাখ টাকায় উঠেছিল। দ্বিতীয় কথা, বর্ণবাবু যে কথাটা বললেন উনি সাদরে গ্রহণ করছেন, তাতে অসুবিধা কিছু নেই। আমাকে কেউ 15,000 টাকা দিলে একটু উল্টো, প্রথমে 2 লাখ পরে 3 পরে হ্যাঁ সরি আমি ভুল বললাম, অর্থাৎ 2 লাখ থেকে ওটা এখন 15,000 হয়েছে। ব্যাপারটা অত সহজ নয় যে 15,000 টাকা মাত্র দিয়ে দিলাম, দুটো ব্যাডমিন্টন টুর্নামেন্ট হলো। দ্বিতীয় কথা হচ্ছে 15,000 টাকা আমাকে দিলে আমিও সাদরে গ্রহণ করবো, আমি ওনাকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি খালি এটা ভেবে দেখার জন্য অনুরোধ করবো যে আজকে যে মাঠঘাট, ঠিক কথা, পশ্চিমবাংলা থেকে মাঠঘাট হারিয়ে যাচ্ছে। এবার 15,000 টাকায় তারা নতুন মাঠ কিনতে পারবে না কোনো ক্লাব। পশ্চিমবাংলাতে মাঠ হারিয়ে যাচ্ছে বেআইনি প্রমোটিংয়ের হাতে। যাদের জন্য তারা যদি বলে যে ক্লাবকে 15,000 টাকা দিয়ে আমি ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন করব, তার মধ্যে কতটা বাস্তবতা আছে। এবং আমি আপনাদেরকে এইটা বলছি, এইটাও ভেবে দেখবেন, খালি ক্লাবের সদস্য হিসেবে নয়, রাজ্যের একজন নাগরিক হিসেবে। ধরুন আপনি সপ্তাহান্তে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করবেন, খুব ভালো কথা। সেই সপ্তাহান্তে টুর্নামেন্টে যে বাচ্চাটা খেলবে, সেই বাচ্চাটা যখন তারপর সোমবার স্কুলে গিয়ে বসবে, তখন দেখবে স্কুলে শিক্ষক নেই, মিড ডে মিলে খাবার নেই, কারণ তখন সরকারের ভাড়েমা ভবানী এবং দুর্নীতির নিয়োগ। সুতরাং আলোচনা করতে গেলে আমাদেরকে সমাজবদ্ধ জীব হিসেবে আমার মনে হয় পুরোটাকে নিয়ে আলোচনা করা উচিত। অনুদান না চাকরি, এই প্রসঙ্গ বিমলদা আসবো। অলিম্পিকে সবাই যায় না, একাধিক বিষয় অলিম্পিক থেকে একেবারে রাজ্যে চলে আসবো। একটা বিরতির পর জনগণমনতের সঙ্গে থাকুন। বিরোধীর পরে অবশ্যই আলোচনা করব, কিন্তু এই নিয়ে আপনাদের উত্তর আমরা চেয়েছিলাম, আপনাদের মতামত সোশ্যাল মিডিয়ায় যা প্রতিফলিত হয়েছে তুলে ধরছি। বিমলদা, আপনি বলতে চাইছিলেন? না, আমি একটা কথা বলছিলাম, নিশ্চয়ই অলিম্পিক অত্যন্ত কঠিন একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেখানে পদক পেতে গেলে প্রচুর প্রিপারেশন লাগে, ইনফ্রাস্ট্রাকচার লাগে, কিন্তু একসময় বাংলা ন্যাশনাল গেমসকে শাসন করতো। আজকে বাংলা 18তম পজিশনে পৌঁছেছে। কিন্তু চেষ্টাটা করা হবে, চেষ্টা সারা জীবন করে যাবে, কোনো ডেফিনেটলি, মানে যদি রাজ্যের তরফ থেকে ক্লাবগুলোকে সেই জায়গায় যদি আমার পাশের বাড়ির ব্যক্তির ছেলে প্রত্যেকবারে মাধ্যমিকে ফেল করতে বলতো, তুই চেষ্টা করেছিস, সেটাই ইম্পর্টেন্ট, পরে এবারে চেষ্টা কর। প্রত্যেকবার চেষ্টা করে, এটা খুব স্বাভাবিক। চেষ্টা করে ফেল করার মতো বিষয়। সদস্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিমলা স্পোর্টিং ক্লাব। আপনি জানেন যে বিবেকানন্দ কিন্তু এই খেলাধুলার কথাই বলতো। একদম না, না, আমি তো চেষ্টা করতে বারণ করিনি। অনেকে চেষ্টা করেও 18 বার মাধ্যমিক এসে ঘায়েল হয়ে থামলো, শেষে ম্যাট্রিক এসে আর কি, এখন মাধ্যমিক হয়েছে। আমি শেষ করি, আমাদের রাজ্যের এই আলোচ্য অবস্থা, অলিম্পিক নয়, আমরা ন্যাশনাল গেমসে নির্বাচনে তো আপনারাও বহু চেষ্টা করছেন, হচ্ছে কি এই আসলে নির্বাচনে ব্ল্যাক হোলে ঢুকে পড়লো একটা চুরি করা নির্বাচন। না না, চুরি করা নির্বাচন নয়, নামিয়ে লোককে মেরে চুরি করতে আপনাদের সাহায্য করেছিল, আপনাদের সাহায্য করেছিল ইলেকশন কমিশন। তো হারলে একবারে গর্ব আমি বলছি কি, স্বামী বিবেকানন্দ প্রথম কথা সরকারি অনুদানে খেলাধুলা করার কথা বলেননি, দ্বিতীয় কথা মাঠ একেবারে প্রসঙ্গ নয়, একেবারে প্রসঙ্গ নয়, এটা হতেও পারে না। তুমিও ভালোভাবে জানো যে বিবেকানন্দ খেলাধুলার প্রসঙ্গে যে কথা বলতেন। আমি সেই কারণে বলছি যে আজকে যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি, দেখো আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে এটাকে নিয়ে সমালোচনা করার কিছু নেই, কেননা ওনার এই পলিসিটা উনি 2011 পর থেকেই ঘোষণা করেছেন, এবং ঠিকই কথা, সেটা ঘোষণা করেই উনি একদিন জিতেছেন। বাংলার মানুষের কাছে আমরা আবেদন করছি, আপনারা সিদ্ধান্ত নিন। যদি মনে করেন যে সরকারের টাকা ক্লাবে এবং পুজো কমিটিতে ইমাম ভাতায় খরচা হওয়া উচিত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো সরকার। যদি মনে করেন যে সরকারের টাকা বাচ্চাদের মিড ডে মিলে যাওয়া উচিত, ছেলে মেয়েদের চাকরির জন্য যাওয়া উচিত, তাহলে নতুন সরকার আনতে হবে। এনার সরকার প্রশ্ন থাকবে এবং আলোচনার রাস্তাও কিন্তু অপরদিকে খোলা, কিন্তু এর
এরপর মূলত এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোন কোন বিষয় উঠে আসে সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিশ্চিত ছোট্ট একটা বিরতি, এরপর দেখুন পেজ ওয়ান, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।